ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার করব, সেটা হচ্ছে পর্যায় সারণী। ঠিক আছে, পর্যায় সারণী চ্যাপ্টারটা করব এবং বিভিন্ন মৌলের ভৌত বিভিন্ন ধরনের ভৌত গুণগুলো, ঠিক আছে, ভৌত ধর্মগুলো কিভাবে পরিবর্তন হয় সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে পর্যায় সারণীর নামটা শুনে মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের মৌলগুলোকে আমরা একটা সারণীতে সাজাবো। ঠিক আছে, আমরা যে হাইড্রোজেন হিলিয়ামগুলো পড়েছিলাম সেগুলো টেবিল আকারে সাজাবো, তাকে বলে পর্যায় সারণী, ইংরেজিতে বলে পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, তাহলে আমরা যখন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের মৌলগুলো আবিষ্কার করা শুরু করেছিলেন, তখন প্রথম বিজ্ঞানী জন ডোবে রিনার কি বলেছিলেন, তখনকার দিনে আবিষ্কৃত মৌলগুলোকে জন ডোবে রিনার বলেছিলেন আবিষ্কার মৌলগুলোকে নিয়ে তিনি একটা ত্রয়ী সূত্র আবিষ্কার করেছিলেন। কি সূত্র? ত্রয়ী সূত্র। তাহলে জন ডোবে রিনার কোন সূত্রের আবিষ্কর্তা? ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র কি নিয়েছে যে ঊর্ধ্বক্রমে যদি আমি মৌলগুলোকে সাজাই তাদের পারমাণবিক গুরুত্ব অনুযায়ী, কিভাবে পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি আমরা মৌলগুলোকে তাদের ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে যদি আমি তিনটেকে নিয়ে আলোচনা করি, তিনটে মৌল নিয়ে আলোচনা করি, তাহলে প্রথম এবং তৃতীয় গড় হচ্ছে দ্বিতীয়টা। ঠিক আছে, এটা হলো বিজ্ঞানীর ত্রয়ী সূত্র। কি বলেছিলেন যে পরপর তিনটি মৌলকে যদি ঊর্ধ্বক্রমে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়, তাহলে প্রথম এবং তৃতীয় পরমাণুর পারমাণবিক গুরুত্ব দ্বিতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সাথে সমান হবে। ঠিক আছে, তাদের গড় হলো দ্বিতীয় মৌলের পারমাণবিক গুরুত্ব। যেমন তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছিলেন যে তিনটে মৌল নিয়েছিলেন, একটা হলো লিথিয়াম, একটা হচ্ছে সোডিয়াম, আর একটা হচ্ছে পটাশিয়াম। তাহলে এর পারমাণবিক গুরুত্ব প্রায় 7, এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39। তিনি বলেছিলেন যে পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তাহলে প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় দ্বিতীয় মৌলের সাথে সমান। তাই 7 আর 39 কত হয়? 46/2 মানে 23। ঠিক আছে, এটা পরে পুরোপুরি চলে আসছে। তাহলে এটা হচ্ছে বিজ্ঞানী ত্রয়ীর সূত্র। ঠিক আছে, তো তিনি কি বলেন আরেকবার বলে দিচ্ছি যে তিনটি পর্যায়ে ত্রয়ী সূত্র তিনি বলেছিলেন যে জন ডোবে রিনার যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি মৌলগুলোকে নেই, তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজায়, তাহলে প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের সাথে সমান। এরপরে বিজ্ঞানী এটা বেশ কয়েকটা মৌলের সাথে খাপ খেয়েছিল, এগুলো বা আর কয়েকটা বেশ কয়েকটা মৌলের সাথে খাপ খেয়েছিল, বাকি আদার্স মৌলের সাথে সেরকম ভাবে খাপ খেতে পারেনি। তারপরে আরো রিসার্চ করার পর, আরো আবিষ্কার করার পর বিজ্ঞানী ত্রয়ী সূত্র পরে তিনি এলেন যে নিউল্যান্ড, বিজ্ঞানী নিউল্যান্ড। এরপরে এসেছিলেন বিজ্ঞানী নিউল্যান্ডের কোন সূত্র? অষ্টক সূত্র। তাহলে যদি নিউল্যান্ডের সূত্রের নাম কি বা কোন সূত্রের আবিষ্কর্তা বলবো? অষ্টক সূত্র। অষ্টক সূত্রটা কি? তিনি কি করেছিলেন যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছিলেন। এবার নিউল্যান্ড বলেছেন পারমাণবিক ভর অনুযায়ী। তিনি বলছেন যে পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা মৌলগুলোকে সাজাই, তাহলে প্রত্যেকটা অষ্টক মৌল কি হচ্ছে? প্রথম মৌলের সাথে ভৌত ও রাসায়নিক গুরুত্ব অনুযায়ী সাজানো মিল পাওয়া যাচ্ছে। তিনি বলেছিলেন যে অষ্টক সূত্র যদি আমরা মৌলগুলোকে পারমাণবিক ভর অনুযায়ী, পারমাণবিক ভর অর্থাৎ ছোট থেকে বড় পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে কি দেখতে পাবো যে প্রত্যেকটা অষ্টক মৌল প্রথম মৌলের সাথে ভৌত ও রাসায়নিক ধর্মভাবে পুনরাবৃত্ত হচ্ছে। এটা হলো বিজ্ঞানী অষ্টক সূত্র। ঠিক আছে, এরপরে এইটাকে আরেকটু আপডেট করেছেন, ঠিক আছে, বিজ্ঞানী লোথার মেয়ার। ঠিক আছে, বিজ্ঞানী কি বললাম আমরা? লোথার মেয়ার। তাহলে তিনি কি বলছেন? তিনি বলছেন যে অষ্টক বলেছিলেন যে পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন, লোথার মেয়ার বলছেন যে না, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে প্রথম মৌল থেকে অষ্টম মৌলটা আবার প্রথম মৌলের সাথে একইভাবে মিল খাবে। কি কোনটা মিল হবে? শুধু ভৌত ধর্ম। ঠিক আছে, তাই লোথার মেয়ার কি বলেছেন যে প্রত্যেকটা অষ্টম মৌল কিভাবে মিল খাবে? ভৌত ধর্মে মিল খাবে। শুধুমাত্র তিনি ভৌত ধর্মের কথা উল্লেখ করেছেন। তাহলে কিভাবে সাজিয়েছেন লোথার মেয়ার? পারমাণবিক গুরুত্ব অনুযায়ী। তাহলে বিজ্ঞানী প্রথম থেকে যদি হয়, তাহলে জন ডোবে রিনার ত্রয়ী সূত্র বলেন তিনি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছিলেন। তারপর নিউল্যান্ডের অষ্টক সূত্র তিনি বললেন যে না, পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে প্রত্যেকটা অষ্টম মৌলের সাথে সাথে তার ভৌত ধর্মগুলো পুনরাবৃত্ত ঘটে। এটা হচ্ছে অষ্টক সূত্র। আর তারপর বললেন যে না, বিজ্ঞানী লোথার মেয়ার বললেন যে না, পারমাণবিক ভর না পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়, তাহলে প্রত্যেকটা অষ্টম মৌল প্রথম মৌলের সাথে পর্যায়বৃত্তভাবে ভৌত ধর্মের মিল আসবে। তাহলে এই তিনটে তিনি বলেছিলেন, এই তিনজন বিজ্ঞানী তিনটে বলেন। পরবর্তীতে আরো বিভিন্ন আবিষ্কার করার পর বিজ্ঞানী
এই লোথারমিয়ানটাকে একটু আপডেট করেছেন বিজ্ঞানী মেন্ডেলিভ। ঠিক আছে, মেন্ডেলিভ তিনি কি বলেছেন? মেন্ডেলিভ তিনি বলেছিলেন যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি সাজানো হয় তাহলে অষ্টম মৌলটা শুধুমাত্র ভৌত ধর্ম না, ভৌত প্লাস রাসায়নিক উভয় ধর্মেরই পুনরাবৃত্ত ঘটে। ঠিক আছে, তাহলে একটা কমপ্লিট কিছু একটা ফর্ম পেল, ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্ত ঘটে। যদি আমরা পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাই তাহলে অষ্টম মৌলটার পুনরাবৃত্ত ঘটে কিভাবে? শুধুমাত্র ভৌত ধর্ম না, ভৌত এবং রাসায়নিক ধর্ম উভয়। তাহলে এইটা হচ্ছে পর্যায় সারণীর একটা ইতিহাস। ঠিক আছে, তারপরে এরপরে তিনি এই মৌলগুলোকে একটা পর্যায়ভাবে সাজিয়েছেন। ঠিক আছে, পর্যায়গতভাবে শ্রেণীগতভাবে। ঠিক আছে, এইভাবে কতগুলো মৌলকে তিনি রেখেছেন, আবার এইভাবে কতগুলো মৌলকে তিনি রেখেছেন। তাহলে এই যে অনুভূমিকগুলো এদেরকে নাম দিয়েছেন তিনি পর্যায়। কি নাম দিয়েছেন? পর্যায়। ঠিক আছে, আর উপর থেকে নিচের গুলো অর্থাৎ উলম্বভাবে এগুলোকে নাম দিয়েছেন শ্রেণী। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটা পর্যায় ছিল? 7টি পর্যায়। কটা পর্যায়? প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় করে টোটাল 7টা পর্যায় ছিল, আর শ্রেণী ছিল কত? 8টা। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম সংক্ষেপে একটু ছোট্ট করে বলে দেই যে পর্যায় সারণী যখন হয়েছিল, পর্যায় সারণী কি বিভিন্ন মৌলগুলোকে তাদের একটা টেবিল আকারে সাজানো হয়, তাকে হলো পর্যায় সারণী। তো বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে আবিষ্কার করেছেন। জন ডবলিনার বলেছিলেন যে তড়িৎসূত্র কি বলেছেন যে প্রথম আমি যদি 3টে মৌলকে নেই এবং সেই 3টে মৌলকে যদি ঊর্ধ্বক্রমে সাজানো হয় পারমাণবিক গুরুত্ব অনুযায়ী, তাহলে প্রথম আর তৃতীয় মৌলের গড়টা হবে, পারমাণবিক গুরুত্বের গড় হবে দ্বিতীয় মৌলের সাথে সমান। তো সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম আর ক্যালসিয়াম নিয়ে তিনি আলোচনা করেছেন। লিথিয়ামের 7, ক্যালসিয়ামের 39, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের কি আছে? 23 আসে। এটা বিজ্ঞানের তড়িৎসূত্র, কিন্তু এগুলো বেশিরভাগ মৌলের সাথে কিন্তু মিল খেত না। তারপরে বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র তিনি কি বলেছেন যে না, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী না, যদি আমরা পারমাণবিক ভর অনুযায়ী সাজাই তাহলে প্রত্যেক অষ্টম মৌলের সাথে তাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের মধ্যে কি পুনরাবৃত্ত ঘটে। তিনি এটা পারমাণবিক ভর হিসেবে বলেছেন। নিউল্যান্ড বলেছেন ভৌত এবং রাসায়নিক উভয় ধর্মের কথাই তিনি আলোচনা করেছিলেন, বলেছিলেন রাসায়নিক ধর্ম। এরপরে বিজ্ঞানী লুথারমিয়ান বলেছিলেন না, অষ্টম মৌলের সাথে শুধুমাত্র ভৌত ধর্মের পুনরাবৃত্ত ঘটে যখন আমরা কি নিয়ে আলোচনা করব? পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব, এই গুরুত্ব নিয়ে আলোচনা করব, পারমাণবিক গুরুত্ব। ঠিক আছে, পারমাণবিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। এরপরে বিজ্ঞানী মেন্ডেলিভ একটা কম্প্যাক্ট ফর্ম দিলেন। তিনি বলছেন না, আমরা যদি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাই শুধুমাত্র অষ্টম মৌলেতে প্রথম মৌলের সাথে পুনরাবৃত্ত ঘটবে, শুধুমাত্র ভৌত ধর্ম না, ভৌত এবং রাসায়নিক ধর্ম উভয় ধর্মেরই পর্যায়বৃত্ত ঘটে। এবার তিনি এই মৌলগুলোকে একটা পর্যায়গত এবং শ্রেণীগতভাবে সাজিয়েছেন এবং অনুভূমিকভাবে যেগুলো বলা হচ্ছে সারিগুলোকে বলা হয় পর্যায়, আর উলম্বভাবে সারিগুলো বলা হয় শ্রেণী। তিনি মোট 7টি পর্যায় করেছেন। কটা পর্যায় করেছিলেন তিনি? 7টি পর্যায় করেছিলেন। আর কটা শ্রেণী করেছিলেন? 8টা শ্রেণী। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এই মেন্ডেলিভের ঠিক আছে ধর্মতে কতগুলো কি দেখতে পাওয়া যায়? ত্রুটি দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যাচ্ছে? ত্রুটি দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কি কি ত্রুটি? সেটা হচ্ছে আমরা যদি এখন পর্যায় সারণীর যে আমরা 20টা মৌলের কথা আলোচনা করেছিলাম, সেই 20টা মৌলকে যদি আমরা সাজাই তাহলে কিভাবে পাবো সেটা একটু দেখে নেই ছোট করে। সেটা হচ্ছে তাহলে প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে পাবো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, না নাইট্রোজেন অক্সিজেন হ্যাঁ, ফ্লুরিন, তারপর আছে নিয়ন, তারপর আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই আমাদের 20টা মৌল। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তাহলে এই মৌলগুলো আরো বড় বড় মৌলগুলো রয়েছে। ঠিক আছে, তিনি এরকম করে দেখো 7টা পর্যায় করেছিলেন। প্রথম পর্যায়ে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর 3টে পর্যায় রয়েছে। আর শ্রেণীতে করেছেন 8টা, তিনি করেছেন 8টা শ্রেণী। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8টা শ্রেণী। এইগুলোকে এই যে শ্রেণীগুলোকে তিনি নাম দিয়েছিলেন, এগুলো হলো নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস বলা হয়, নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। ঠিক আছে, বা নিষ্ক্রিয় গ্যাস, যেগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলা হয় বলে থাকি।
নিষ্ক্রিয় গ্যাস। যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আর এগুলোকে কি বলে রাখবে। আপাতত আমরা দেখি তাহলে মেন্ডেলিফের ত্রুটি কি হয়েছিল। ত্রুটি হচ্ছে যে আমরা পারমাণবিক গুরুত্ব অনুযায়ী, ঠিক আছে, আর্গনের হচ্ছে 39.9, আর্গনের পারমাণবিক গুরুত্ব 39.9, কিন্তু পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.1। তাহলে হিসাব অনুযায়ী পটাশিয়ামকে আগে দেওয়া উচিত, আর্গনকে পরে দেওয়া উচিত, ঠিক আছে। এটার রিজন তিনি বলতে পারেননি, তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী ওটা একটা ত্রুটি গেছে। ঠিক এইভাবে আমরা আরো যদি প্রত্যেকটা শ্রেণীর কথা বা প্রত্যেকটা পর্যায়ের কথা যদি আলোচনা করি, আরেকটা দেখবো কোবাল্ট, ঠিক আছে। কোবাল্টের CO, ঠিক আছে, কোবাল্টের হচ্ছে কত, প্রায় 58.94, ঠিক আছে। আর নিকেল হচ্ছে Ni দ্বারা ডিনোট করা হয়, নিকেল হচ্ছে 58.69, ঠিক আছে। তাহলে কোবাল্ট আর নিকেলের মধ্যে কার আসার কথা আগে ছিল, নিকেলের কথা আসার আগে কথা ছিল, কিন্তু কে আগে এসেছে, কোবাল্ট এসেছে, ঠিক এটার মতন আর্গন আর পটাশিয়ামের মতন। তাহলে এটা কেন সেটা তিনি বলতে পারেননি, ঠিক আছে। এরপরে তাহলে এই জিনিসটা সংশোধন করেছিলেন কে, বিজ্ঞানী মোজলে। তাহলে এই জিনিসটা সংশোধন করেছিলেন বিজ্ঞানী মোজলে। কিভাবে সংশোধন করেছিলেন, এক্স রে পরীক্ষার মাধ্যমে। বিজ্ঞানী মোজলে এক্স রে পরীক্ষার মাধ্যমে দেখান যে কোন মৌলগুলোর তার মেন ধর্ম কিন্তু পারমাণবিক গুরুত্ব না, অর্থাৎ প্রোটন। পারমাণবিক গুরুত্ব বাড়ুক বা কমুক সেটা দেখলে আপনার প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করছে। প্রোটন সংখ্যা যদি আমরা লিথিয়ামের প্রোটন সংখ্যা কত, 3টে, প্রোটন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কিন্তু মৌল চেঞ্জ হবে। তাহলে পদার্থের মেন ধর্ম কি, মেন ধর্ম হচ্ছে প্রোটনের উপরে ডিপেন্ড করছে। তিনি বলছেন যে আমরা যদি পারমাণবিক ক্রমাঙ্কর ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই মৌলগুলোকে, তাহলে প্রত্যেক অষ্টম মৌল প্রথম মৌলের পর্যায়গতভাবে রাসায়নিক এবং ভৌত উভয় ধর্মেরই কিন্তু পুনরাবৃত্ত ঘটে, অর্থাৎ পর্যায়বৃত্ত ঘটে। তিনি বলেছিলেন, জাস্ট একটু চেঞ্জ করে নিয়েছেন, পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে, বা পারমাণবিক ক্রমাঙ্ক, অর্থাৎ প্রোটন সংখ্যা দ্বারা ডিনোট করেছিলেন, ঠিক আছে, প্রোটন সংখ্যা দ্বারা ডিনোট করেছিলেন। আগেরগুলো বিজ্ঞানী কি ছিলেন, আগেরগুলো বিজ্ঞানী কি বলেছিলেন, পারমাণবিক ভর এবং পারমাণবিক গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন বা ওই পারমাণবিক গুরুত্বের উপর বেশি ফোকাস করেছিলেন। কিন্তু বিজ্ঞানী মোজলে এক্স রে দ্বারা দেখেন যে না, পদার্থের ধর্মগুলো সব প্রোটনের মধ্যে থাকে, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী থাকে না। তাই আমরা যদি পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাই, তার প্রত্যেকটা অষ্টম মৌল প্রথম মৌলের ধর্মের ভৌত এবং রাসায়নিক উভয় ধর্মের পর্যায়বৃত্তভাবে পুনরাবৃত্ত ঘটে, ঠিক আছে। তিনি কিন্তু তার মেন্ডেলিফের পর্যায় সারণীটাকে রেখে দিয়েছেন, জাস্ট ওটাকে একটু সংশোধিত রূপ করেছিলেন, ঠিক আছে, মেন্ডেলিফের সংশোধিত রূপ। এই সংশোধিত রূপ অনুযায়ী 7টি পর্যায় আর 9টা শ্রেণী রয়েছে। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি আছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টা পর্যায় আর 8টা শ্রেণী, কিন্তু মেন্ডেলিফের সংশোধিত রূপটা দেখি বললাম আমরা 7টা পর্যায় থাকবে বা 9টা শ্রেণী থাকবে, ঠিক আছে, 7টা পর্যায় থাকবে কিন্তু 9টা শ্রেণী থাকবে। এটা হচ্ছে আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণী, আধুনিক সংশোধিত রূপ, ঠিক আছে, এটা হলো মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ। এবার আমরা শুরু করব যে এই 7টি পর্যায় যেটা আমরা বললাম, সেই 7টি পর্যায়ে কটা করে মৌল রয়েছে এবং প্রথম মৌল শেষ মৌল কি এবং তাদের কি বলা হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে প্রথম পর্যায়ে কটা আছে, এটা ফার্স্ট পর্যায়ে, এটা হাইড্রোজেন হিলিয়াম, কটা আছে, দুটো মৌল রয়েছে। প্রথম পর্যায়ে কটা রয়েছে, দুটো মৌল, ঠিক আছে। এটাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়, কি বলা হয়, অতি হ্রস্ব পর্যায়। দ্বিতীয় পর্যায়ে দেখো লিথিয়াম থেকে শুরু করে Ni অর্থাৎ নিয়ন পর্যন্ত রয়েছে। তো লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত রয়েছে কটা রয়েছে, 8টা মৌল রয়েছে। কটা, 1 2 3 4 5 6 7 8, কটা মৌল রয়েছে, 8টা মৌল। এই 8টা মৌল, এই পর্যায়টার নাম কি, প্রথম হ্রস্ব পর্যায়। তৃতীয় পর্যায়ে দেখো সোডিয়াম থেকে শুরু করে আর্গনের শেষ, তাহলে এটা কটা আছে, 2 4 6 8, এখানে কটা রয়েছে, 8টা। এই 8টা মৌলকে কি বলা হয়, এই পর্যায়কে কি বলা হয়, এখানে 8টা মৌল, এই পর্যায়কে বলা হয় দ্বিতীয় হ্রস্ব পর্যায়, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমরা সবগুলো করব। তাহলে আমরা লিখে নেই শর্ট করে যে তাহলে প্রথম
যে পর্যায়টা রয়েছে তাতে কটা মৌল রয়েছে? দুটো। কোথা থেকে শুরু? হাইড্রোজেন। কোথায় শেষ? হিলিয়াম। এদিকে কি বলা হয়? অতি হ্রস্ব পর্যায়। ঠিক আছে, তাহলে কি বলে আমরা হাইড্রোজেন থেকে শুরু করে হিলিয়ামে শেষ। কটা মৌল রয়েছে? দুটি মৌল। কোন পর্যায়টা? প্রথম পর্যায়। প্রথম পর্যায়। ঠিক আছে, দুটি মৌল রয়েছে। আর কি আছে? একে কি বলা হয়? অতি হ্রস্ব পর্যায়। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায় কি? দ্বিতীয় পর্যায় কোথা থেকে শুরু হচ্ছে? লিথিয়াম থেকে শুরু হচ্ছে। লিথিয়াম থেকে শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে? নিয়ন পর্যন্ত। লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত। ঠিক আছে, তাহলে যদি এটা নাম দেই লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত কটা মৌল রয়েছে? 8টা মৌল রয়েছে। নাম কি? প্রথম হ্রস্ব পর্যায়। ঠিক আছে, তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে কি আছে? তৃতীয় পর্যায়ে রয়েছে সোডিয়াম থেকে শুরু করে ক্রিপ্টন পর্যন্ত। কটা মৌল এখানে? 8টা মৌল। একে কি বলা হয়? দ্বিতীয় হ্রস্ব পর্যায়। ঠিক আছে, তারপরে আছে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ে কি আছে? পটাশিয়াম। চতুর্থ পর্যায়ে পটাশিয়াম থেকে শুরু করে আর্গন, না আচ্ছা এটা একটু ভুল হলো। তৃতীয় পর্যায়ে সোডিয়াম থেকে শুরু করে আর্গন পর্যন্ত। ঠিক আছে, তৃতীয় পর্যায় থেকে সোডিয়াম থেকে শুরু করে আর্গন পর্যন্ত 8টা মৌল ছিল দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে। আর চতুর্থ পর্যায়ে কি রয়েছে? পটাশিয়াম থেকে শুরু করে এইখানে ক্রিপ্টন পর্যন্ত। এখানে দেখবো আমরা কটা মৌল রয়েছে? 18টা মৌল রয়েছে। একে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়। তাহলে চতুর্থ পর্যায় থেকে দীর্ঘ পর্যায় শুরু হলো, প্রথম দীর্ঘ পর্যায়। ঠিক আছে, চতুর্থ পর্যায়ে। এবার রয়েছে পঞ্চম পর্যায়। তাহলে পঞ্চম পর্যায়ে কি আছে? পঞ্চম পর্যায়ে রয়েছে রুবিডিয়াম। আরবি রুবিডিয়াম থেকে শুরু করে জেনন পর্যন্ত। এক্সই। ঠিক আছে, জেনন পর্যন্ত। ঠিক আছে, এখানে কটা মৌল আছে? এখানে আছে, এখানেও 18টা মৌল রয়েছে। তাহলে কি বলা হয়? দ্বিতীয় দীর্ঘ পর্যায়। ঠিক আছে, এটা বলা হয় দ্বিতীয় দীর্ঘ পর্যায়। এবার আমরা করব ষষ্ঠ পর্যায়। তাহলে ষষ্ঠ পর্যায়ে কে কোথায় থেকে কোথায় রয়েছে? ষষ্ঠ পর্যায়ে কে রয়েছে? ষষ্ঠ পর্যায়ে রয়েছে সিএস অর্থাৎ সিজিয়াম থেকে শুরু করে আরএন রেডন পর্যন্ত। ঠিক আছে, কটা মৌল রয়েছে এখানে? এখানে রয়েছে 32টা মৌল। ঠিক আছে, কটা মৌল? 32টা মৌল। এটা হচ্ছে প্রথম অতি দীর্ঘ পর্যায়। এর নাম হলো প্রথম অতি দীর্ঘ পর্যায়। ঠিক আছে, ষষ্ঠ পর্যায়ের মধ্যে সিজিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত। সিজিয়াম থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত। ঠিক আছে, এই মৃত্তিকাগুলো সিজিয়াম থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত আমাদের ন্যাচারালে খুব কম পাওয়া যায়। এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। কি বলা হয়? মাটিতে কম পাওয়া যায়, সেজন্য বিরল মৃত্তিকা মৌল। ঠিক আছে, এরপর আমরা করব সপ্তম পর্যায়। সপ্তম পর্যায়ে কি রয়েছে? সপ্তম পর্যায়। সপ্তম পর্যায়ে এখান থেকে শুরু হয়েছে আমাদের এফআর ফ্রান্সিয়াম থেকে শুরু করে ওজি অগনেশন। ঠিক আছে, কটা মৌল রয়েছে এখানে? এখানে 32টা মৌল রয়েছে। কি বলা হয় এদেরকে? 32টা মৌলকে বলা হয় দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। ঠিক আছে, দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। এখানে কি আছে? এফআর থেকে শুরু করে ওজি ফ্রান্সিয়াম থেকে শুরু করে অগনেশন পর্যন্ত। এই পর্যায়ে থোরিয়াম থেকে শুরু করে টিএইচ, থোরিয়াম থেকে শুরু করে এলইউ, না থোরিয়াম থেকে শুরু করে এলআর লরেন্সিয়াম। কি বলে আমরা? থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম। এদেরকে কি বলা হয়? অ্যাক্টিনাইডস মৌল। কি বলে? অ্যাক্টিনাইডস মৌল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নাম। তাহলে প্রথম পর্যায়ে তার পর্যায় সারণীতে যদি আমরা করি, তার প্রথম পর্যায়ে হাইড্রোজেন থেকে রয়েছে হিলিয়াম। ঠিক আছে, হাইড্রোজেন থেকে হিলিয়াম। এদেরকে বলা হয় কটা মৌল রয়েছে? দুটো মৌল। এটা হলো অতি হ্রস্ব পর্যায়। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত 8টি মৌল রয়েছে, প্রথম হ্রস্ব পর্যায়ে।
তৃতীয় পর্যায়ে বলা হয় সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত 8টি মৌল রয়েছে দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে। চতুর্থ পর্যায়ে আছে পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত 18টা মৌল প্রথম দীর্ঘ পর্যায়ে। পঞ্চম পর্যায়ে আছে রুবিডিয়াম থেকে জেনন পর্যন্ত, এখানে 18টি মৌল রয়েছে, এটা হলো দ্বিতীয় দীর্ঘ পর্যায়ে। তার ষষ্ঠ পর্যায়ে আছে সিএস থেকে আরএন আর সিজিএম থেকে আরএন পর্যন্ত অথবা রেডন পর্যন্ত 32টা মৌল, এটা হলো প্রথম অতি দীর্ঘ পর্যায়। এবং সপ্তম পর্যায়ে আছে ফ্রান্সিয়াম থেকে অগ্নেশিয়াম পর্যন্ত 32টা মৌল, এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘ অতি দীর্ঘ পর্যায়। এই ষষ্ঠ পর্যায়ে সিজিয়াম থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত প্রকৃতিতে কম পাওয়া যায় বলে বিরল মৃত্তিকা বলা হয়। আর সপ্তম পর্যায়ে থোরিয়াম থেকে এলা লরেন্সিয়াম পর্যন্ত অ্যাক্টিনয়েডস মৌল বলা হয়। ঠিক আছে, আমি নামগুলো আলাদা করে বলছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, নিয়ন, সোডিয়াম, আর্গন, পটাশিয়াম, ক্রিপ্টন, রুবিডিয়াম, জেনন, সিজিয়াম, রেডন, এটাও সিজিয়াম, লুটেসিয়াম, ফ্রান্সিয়াম, অগ্নেশিয়াম আর থোরিয়াম, লরেন্সিয়াম। ঠিক আছে, এই হলো আমাদের মৌলগুলোর নাম। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সপ্তম পর্যায়ে এই 6টা পর্যায়ে প্রথম থেকে ষষ্ঠ পর্যায় পর্যন্ত লাস্ট যে মৌলগুলো রয়েছে অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই 6টা মৌল রয়েছে কি এই 6টা মৌলকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। তাহলে একমাত্র এই 6টা পর্যায়ে শেষ মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। সপ্তম পর্যায়ে কিন্তু কোনো নিষ্ক্রিয় মৌল নাই। ঠিক আছে, এবারে আমরা করব কিছু কিছু মৌলের, ঠিক আছে, এই যে আমরা আগে যে পর্যায়টা করলাম সেখানে কিছু কিছু মৌলের নাম আছে, ঠিক আছে, সেটা আবার আমরা দেখা যায় করে নিয়ে আরেকবার। তাহলে যে আমরা 20টা মৌল নিয়ে আলোচনা করেছিলাম 20টা মৌলকে আরেকবার আমরা লিখি। তাহলে প্রথমে কি আছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তারপরে রয়েছে লিথিয়াম, তারপরে রয়েছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর রয়েছে নিয়ন। তারপরে রয়েছে সোডিয়াম, তারপরে রয়েছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তারপরে রয়েছে পটাশিয়াম, তারপরে রয়েছে ক্যালসিয়াম। এই 20টা মৌল, ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম আর ক্যালসিয়াম। এদেরকে কিছু কিছু নাম আছে, যেমন এইগুলোকে বলা হয় মৃত্তিকা ধাতু। কি বলা হয়? সরি, ক্ষারীয় ধাতু। এগুলোকে কি বলা হয়? ক্ষারীয় ধাতু বা ক্ষারকীয় ধাতু, ক্ষারীয় ধাতু বা ক্ষার ধাতু। ঠিক আছে, বা ক্ষার ধাতু। ঠিক আছে, এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এই বেরিলিয়াম সাদা এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে, তারপরগুলোকে বলা হয়, এদেরকে বলা হয়, ঠিক আছে, সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল এদেরকে বলা হয় ফ্লোরিন, ক্লোরিন, তারপরে আছে ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। কি বলা হয়? হ্যালোজেন মৌল। ঠিক আছে, আর এদেরকে বলা হয় হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে আছে ক্রিপ্টন, জেনন, রেডন। এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্ষারীয় ধাতু বা ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সন্ধিগত মৌল, হ্যালোজেন আর নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, এই হ্যালোজেন আরো নাম আছে ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, তারপরে আছে ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। নিষ্ক্রিয় মৌলের নাম আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, এবারে এই যে তিনটে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, এই চারটে, এদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। ঠিক আছে, এদেরকে দেখো, হাইড্রোজেন যদি করা হয় তাহলে কত আসছে? আচ্ছা, তারপরে আমরা এই তিনটে একই শ্রেণীতে আছে, আমরা ছোট করে লিখে নেই। কি কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, আর কি রয়েছে? Be
ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। আর কি রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, এরপর রয়েছে ব্রোমিন, তারপর রয়েছে হিলিয়াম, নিয়ন আর আর্গন। এই যে আরো একটা জিনিস। এবার এদেরকে আমরা কেন আলাদা লিখলাম ঠিক আছে সেটা আবার দেখি। এই যে এবার সবগুলোর মধ্যে কিছু না কিছু মিল আছে, ধর্মগত তাদের মিল আছে বলে তাদেরকে একটা শ্রেণীতেই ফেলা হয়েছে। যেমন প্রথমে যদি আমরা বলি হাইড্রোজেন, হিলিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে হাইড্রোজেন যদি ভাঙি 1, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? একটা ইলেকট্রন, যোজ্যতা কত? 1। তাহলে এটা লিখলাম আমরা মোলর নাম। তারপর রয়েছে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, যাই হোক ইলেকট্রন সংখ্যা। তারপর রয়েছে শেষ কক্ষপথে ইলেকট্রন, আর তারপর রয়েছে যোজ্যতা। তাহলে প্রথমে আমরা করলাম মোলের নাম, লিথিয়াম, হাইড্রোজেন, প্রথমে যা আমার হাইড্রোজেন, ইলেকট্রন সংখ্যা 1টা, শেষ কক্ষপথে 1টা, যোজ্যতা 1। তারপর রয়েছে আমরা লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 3, 2 প্লাস 1, মানে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? 1টা, যোজ্যতা কত? 1। তারপর হচ্ছে সোডিয়ামের কত? 11, সোডিয়ামের কত? 11, 2 প্লাস 8 প্লাস 1, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টা, যোজ্যতা কত? 1। তারপর রয়েছে আমাদের পটাশিয়াম 19, 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 1, শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন, যোজ্যতা কত? 1। তাহলে এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদেরকে একটা গ্রুপে রাখার কারণ তাদের শেষ কক্ষপথে সবগুলোর একটা করে ইলেকট্রন রয়েছে এবং তাদের যোজ্যতা কিন্তু 1। ঠিক আছে, এবারে আমরা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম কথা আলোচনা করি। ঠিক আছে, এবারে আমরা কি করব? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের কথা আলোচনা করি। তাহলে বেরিলিয়ামে কটা ইলেকট্রন রয়েছে? 4টে। তাহলে কত? 2 প্লাস 2, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? 2টো, যোজ্যতা 2। ম্যাগনেসিয়ামের কত? 12, 2 প্লাস 8 প্লাস 2, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? 2টো, যোজ্যতা কত? 2। ক্যালসিয়াম, শেষ কক্ষপথ কত? এটা ক্যালসিয়াম 20, তাই শেষ কক্ষপথে কটা রয়েছে? 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 2, যোজ্যতা কত? 2। আর কি আছে? এই তিনটে। তাহলে এই তিনটে শেষ কক্ষপথে কটা করে ইলেকট্রন রয়েছে? 2টো করে, এবং তাদের যোজ্যতাও হচ্ছে 2। ঠিক আছে, এবার আমরা করব হ্যালোজেন মৌল, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। ঠিক আছে, তাহলে ফ্লোরিনের কত আছে? এটা না, ফ্লোরিনের আছে 9টা, 2 প্লাস 7, যোজ্যতা কত? 7 না, যোজ্যতা কত? 1। কি বলেছেন যোজ্যতা কাকে বলে? বলেছিলাম যে শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো কি করবে? তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে তাকে বলা হয় কি? যোজ্যতা ইলেকট্রন। আর শেষ কক্ষপথকে বলা হয় যোজক ইলেকট্রন, যোজ্যতা কক্ষপথ বা যোজক কক্ষপথ। যাই হোক, তার ফ্লোরিনের পরে কি আছে? ক্লোরিন কত? 17, 2 প্লাস 8 প্লাস 7, যোজ্যতা কত? 1, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? 7টা করে। ব্রোমিন, যেটা আমাদের সিলেবাসে নাই, 35 কি লিখবো আমরা? 2 প্লাস 8 প্লাস 18 প্লাস 7। তাহলে কি বলছে? 2 প্লাস 8 প্লাস 18 প্লাস 7, তাহলে 8 আর 10 18, 28, তার সাথে 35, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? 7টা, যোজ্যতা কত? 1। তাহলে এদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এই হ্যালোজেন মৌলের শেষ কক্ষপথে কটা করে ইলেকট্রন রয়েছে? 7টা, এবং প্রত্যেকের যোজ্যতা কত? 1, একই গ্রুপে রাখা হয়েছে। এবার লাস্ট আমরা পড়ব যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো। প্রথমে কি আছে? হিলিয়াম 2, শেষ কক্ষপথে ইলেকট্রন 2, যোজ্যতা 0। ঠিক আছে, শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে আলাদা, বাকিগুলোর ক্ষেত্রে সেম হয়। নিয়নের হচ্ছে কত? 10, 2 প্লাস 8, শেষ কক্ষপথে রয়েছে 8টা, যোজ্যতা 0। তারপর রয়েছে আর্গনের কত? 18, তাহলে 2 প্লাস 8 প্লাস 8। ঠিক আছে, যোজ্যতা কত? 2। আরো যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাস রয়েছে কি কি রয়েছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে, যোজ্যতা 0। ক্রিপ্টন, জেনন, এর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, যোজ্যতা 0। আর আছে রেডন, 8টা, 0। যে এটা রেডন হলো তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, আমরা তাহলে এইগুলো বললাম যে বিভিন্ন ধরনের পর্যায়গতভাবে এরা কি হচ্ছে? এদের ধর্মগত মিল রয়েছে, সেজন্য তাদেরকে এক একটা শ্রেণীতে ফেলা হয়। ঠিক আছে,
আর কিছু কিছু নাম পরিবর্তন করে রাখা হয়, যেমন কিছু আগের পর্যায়ে কি নাম ছিল, এখন কি নাম, এগুলো একটু দেখা যায়। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখার বিষয়। মানে কি বলতে চাইছি আমি, যে একা বর্ণের নাম কি, একা বর্ণের নাম কি, একা বর্ণের নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম। কি হচ্ছে, এসসি অর্থাৎ স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, একা বর্ণ। এবারে আমরা কি করব, একা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম বলে, সংকেত হচ্ছে বোরন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে একা অ্যালুমিনিয়ামের কে কি বলা হয়, Ga অর্থাৎ গেলিয়াম। কি বলা হয়, গেলিয়াম, Ga। ঠিক আছে, এবারে আমাদের নাম আছে একা সিলিকন, সিলিকনের সংকেত কি, Si, একা সিলিকন। ঠিক আছে, এটাকে বলা হয় Ge, মানে কি, জার্মেনিয়াম। ঠিক আছে, আরেকটা আছে একা ম্যাঙ্গানিজ, একা ম্যাঙ্গানিজ, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ সংকেত হচ্ছে Mn, এটাকে বলা হয় কি, Te। ঠিক আছে, কি নাম এটা, টেকনিসিয়াম, টেকনিসিয়াম, টেকনিসিয়াম। তাহলে এগুলো কি আমাদের পরীক্ষা দেখেছে, একা বর্ণের কি নাম, স্ক্যান্ডিয়াম, Sc, একা অ্যালুমিনিয়ামের গেলিয়াম, Ga, একা সিলিকনের Si, Ge অর্থাৎ জার্মেনিয়াম, আর একা ম্যাঙ্গানিজের অর্থাৎ একা এর নাম হচ্ছে Te বা টেকনিসিয়াম। ঠিক আছে।